নমস্কার, আপনাদের সাথে আমি আবারও সতীশ, আর আমার সাথে আছে সুপ্রিয়া। আজকের গল্প আলো ছায়া, কলমে দীপক হাজরা। আবারও মনে করিয়ে দিই, এরকমই গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি দাবিয়ে দিন। আর কেমন লাগলো আমাদের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে শুরু করছি আজকের গল্প আলো ছায়া। পুজোর ছুটির আগের শেষ দিনের অফিস। ভোর রাতে বৃষ্টি হওয়ায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব, শিরশিরানি হাওয়া বইছে। অবশ্য ব্যারাকপুরের আবহাওয়া কলকাতার মতন নয়, একটু বিচ্ছিন্ন, এবং সেটা ভালোভাবে লক্ষ্য না করলে বোঝা দায়। তবে শুভ্রর মনে ঠিক ধরা দেয় ওই বিচ্ছিন্নতা। অন্য দিনগুলোর মতোই সকাল 8:05 ব্যারাকপুর লোকালের জন্য একের এক প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল শুভ্র। সে ট্রেনে উঠতে যাবে ঠিক তখনই তার সামনের কামরাতে উঠতে যাওয়া ভদ্রমহিলার দিকে চোখ গেল। বছর 32-এর শুভ্রর চোখ এখনো খারাপ হয়নি, আবার বছর 15 আগের হারিয়ে যাওয়া মুখটা নিশ্চিত যে এই মুখটায় বুঝে উঠতে উঠতে ট্রেন ছেড়ে দেয়। বাধ্য হয়েই অন্য কামরাতেই উঠে পড়তে হয়। শিয়ালদা স্টেশনে আবার তাকে দেখতে পাওয়ায় ট্রেন ছেড়ে দেওয়ার আফসোস আর চোখ খারাপ না হওয়ার আত্মবিশ্বাস দুটোই যেন সে ফিরে পেল। প্ল্যাটফর্মের বাইরের দিকে প্রায় ছুটছিল মহিলা। পেছন থেকে এই শ্রেয়াদি, এই শ্রেয়াদি ডাক শুনে থমকে দাঁড়ালো। মুখ ফিরিয়ে দেখার চেষ্টা করল। চারিদিকে রাস্তার লোকজনের চিৎকার, হইচই, তাড়াহুড়ো, ব্যস্ততার আবহের মাঝেও শুনতে পেয়ে থমকে দাঁড়িয়েছিল, এবং এখন আহ্বানরত মুখটাকেও দেখতে পেল। মনে মনে হয়তো একটু অবাকও হলো। বেশ অবাক গলায় জিজ্ঞেস করল, কি রে শুভ্র, তুই এখানে? শুভ্র বলল, আমি তো এখানেই থাকি। তুই তুই কেন এখানে শ্রেয়াদি? দুজনেই প্রশ্ন করল, কেউ কাউকে উত্তর করল না। শুভ্র প্রশ্নমালা বড় করল, জিজ্ঞেস করল আবার, কেমন আছিস? শ্রেয়া এবার বলল, আছি রে ভালোই। তারপর এক গাল হেসে বলে, তুই কিন্তু বেশ মোটা হয়ে গেছিস শুভ্র। আর গালের দাড়িগুলো কাটিসনি কেন? অসহ্য লাগে না? একেবারে সেই আগের মতোই আছে শ্রেয়াদি। কর্তৃত্ব জড়ানো সুর, সব কথায় এখনো অবিচ্ছেদ্য। তোর কিন্তু চেহারা খারাপ হয়ে গেছে শ্রেয়াদি। এবার আর একটু হাসি যোগ করে শুভ্র বলল, বাস স্ট্যান্ডের দিকে যাবি তো? চল এগোই। শ্রেয়ার পাশে হাঁটতে শুরু করে শুভ্র। অস্বস্তি হচ্ছিল শুভ্রর, আর চোখে একবার দেখেও নিল শ্রেয়াকে। চেহারা ও ভঙ্গিমা সেই সময়েই থমকে আছে যেন। চোখ, কান, ঠোঁটের কোণের সতেজতা এখনো অক্ষুণ্ণ। একটা হালকা অস্বস্তি হচ্ছিল কি শ্রেয়ার? 10 বছর আগের ঘটে যাওয়া ঘটনার জন্য? অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই শুভ্রর। শ্রেয়ার সাথে পথ চলাটা অনুভব করছে সে এখন। শুভ্র ও শ্রেয়ার দুজনেরই তখন উচ্চ মাধ্যমিক। শুভ্রদের বাড়ি ভাড়া নিল শ্রেয়ারা। শুভ্র শ্রেয়ার চেয়ে 3 মাসের ছোট ছিল, তাই বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও দিদি বলতে হতো। শুভ্র সায়েন্স আর শ্রেয়া আর্টস। শ্রেয়ার মা মিনতি দেবী শুভ্রদের স্কুলে
অঙ্কের শিক্ষিকা ছিলেন। বাড়িতে যখন স্কুলের অঙ্ক শিক্ষিকা থাকছেন, তখন টিউশন ছাড়াও ওর বাবা অতিরিক্ত ক্লাস দিলেন মিনতি দেবীর কাছে। সেই সূত্রে ওদের বাড়ি যাতায়াত শুরু হলো শুভ্রর। কিছুদিনের মধ্যেই শুভ্র আর শ্রেয়ার খুব ভাব জমে উঠল। কতদিন কত সময় দুজনে একসঙ্গে কাটাতো তার ইয়ত্তা নেই। স্কুলে যাওয়া আসা, একসাথে অকারণে আড্ডা মারা, টিভিতে সিআইডি দেখা, ক্রিকেট ম্যাচ দেখা, সবই তো দুজনে একসাথে তখন। শ্রেয়া এখনো ভেবে কুল পায় না ওই কাণ্ডটা কেন ঘটালো শুভ্র সেদিন। আজও দগদগে ঘা হয়ে আছে দুজনের মনে দুরকম ভাবে, দুটো আলাদা প্রেক্ষিতে। চকিত চিত্তে ঘুরে তাকালো শ্রেয়া শুভ্রর ধাক্কায়। কি ভাবছিস শ্রেয়াদি? পুরনো কথা? শ্রেয়া একটু তোতলে কথা ঘোরায়। আরে না, আজকাল কোনো কিছুই ঠিকঠাক মনে থাকে না। তিন্নির কয়েকটা বই কিনতে কলেজ স্ট্রিটে যাচ্ছি তো, অথচ বইয়ের লিস্টটাই আনতে ভুলে গেছি। শুভ্রর বুঝে নিতে অসুবিধা হলো না তিন্নি শ্রেয়াদির মেয়ে। শুভ্র একটু থমকে দাঁড়ালো, বলল, আমি কি কিছু হেল্প করতে পারি? শ্রেয়ার তৎক্ষণাৎ জবাব, না না, তুই আবার কি করবি? অযথা তুই তোর অফিসের দেরি করিস না, তুই আয়। শুভ্র আর কথা বাড়ালো না। মনের ভিতর হাজার প্রশ্নস্তূপ সাজিয়ে উচাটন মনের বন্য আবেগকে সংযত করার প্রতিক্রিয়ায় মেতে স্লথ গতিতে অফিসের রাস্তায় পা বাড়ালো শ্রেয়ার উপস্থিতির বিপরীতে। অফিসের বেশ কয়েকজন আজ আসেনি। বনগার দিকে সাইট ভিজিটে গেছে সব। তাই অফিসে ঢুকতেই ফাঁকা ফাঁকা লাগছিল শুভ্রর। কাজের চেয়ে শ্রেয়ার দিকে মন চলে যাচ্ছিল বেশি। শ্রেয়ার কোনো খবরই রাখার চেষ্টা করেনি সে এতদিন। কোথায় কি করে, কবে বিয়ে হলো, কিচ্ছু না। অথচ এক ঝলক যখন সে আজ দেখল, এতদিন পর আর সংযত হতে পারল না, আগ বাড়িয়ে কথা বলে ফেলল। শুভ্রর কেবিনটা বেশ বড়, জানালায় কাঁচ লাগানো। ফাঁক দিয়ে যতটা দেখা যায় ব্যস্ততার শহরে গাছেদের বন্দি দিন যাপন। কত না বলা কথা চেপে রেখে শহরের রোজগার দূষণ আত্মীকরণ করছে ওরা। আজ শুভ্র ওদের প্রতিনিধি যেন। শুভ্রর আলোয় মোড়া ঝকঝকে কেবিনটা যেন অন্ধকার লাগছে এখন অতীতের তাড়নায়। সেই সময় শুভ্র আর শ্রেয়ার এক অদ্ভুত সমীকরণ ছিল। দুজনের পড়াশোনার ব্যাপ্তিটা ছিল একদম আলাদা। শুভ্র পড়াশোনায় তুখোড় আর শ্রেয়া খুব সাধারণ। যখন দুজন আলাদা হলো তখন দুজনেরই খুব মন খারাপ করত দুজনের জন্য। এ যেন ভালোবাসা নয়, নির্ভরতা, মনের নির্ভরতা। হারিয়ে যাওয়ার আগে শেষ দেওয়াল। একদিন সেই দেওয়ালও ভেঙে পড়ল। সেদিন শ্রেয়ার বাবার জন্মদিন ছিল। শ্রেয়ার বাবার জন্মদিনটা ওরা ঘটা করে পালন করত প্রতি বছর। ওনার মৃত্যুর পরও ওরা একইভাবে অনুষ্ঠান করে স্মরণ করত দিনটা। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি দারুণ। তবু আমন্ত্রিতরা
এসেছিলেন এবং অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হওয়ার পর ব্যক্তিরা একে একে ফিরে গেছেন একটু আগেই। শ্রেয়ার মা মিনতি দেবী হারমোনিয়াম নিয়ে গানে বসেছিল। কারেন্ট ছিল না, বড় মোমবাতি জ্বলছিল সে ঘরে। শ্রেয়া মন খারাপ করে চিলে কোঠায় গিয়ে বসেছিল একা। আচমকা পিঠে জলের ছিটে লাগে, দেখে পিছনে শুভ্র জানলা দিয়ে হাত বাড়িয়ে ছাদের গা ঘেঁষে মাথা তোলা আম গাছটার জলের ছিটে দিয়ে হাসছে শুভ্র। শ্রেয়ার মন ভালো হয়ে গেল শুভ্রকে দেখে, হাত ধরে পাশে বসালো। দুজনের জমে থাকা কথা খালি হয়ে গেল ক্ষণিকের মধ্যেই। এত কিছুর মধ্যে শ্রেয়া বুঝতে পারছিল শুভ্র আজ একটু অন্যরকম, অন্যমনস্ক, খুব অস্থির, খানিকটা বেশি ছটফট করছে সে। সন্ধে ঘনিয়ে আসছিল নিজের মতোই। মায়ের ডাকে চমকে উঠে শ্রেয়া। দুজনেই সিঁড়ির দিকে এগোলো। শ্রেয়ায় আগে নামছিল। অন্ধকার ঘন হলেও সিঁড়িগুলো বেশ বোঝা যাচ্ছিল। আচমকা শুভ্র পেছন থেকে শ্রেয়ার হাত চেপে ধরে। টাল সামলাতে না পেরে শ্রেয়া হুমড়ি খেয়ে পড়ে শুভ্রর গায়ে। শুভ্র কোমরটা চেপে ধরে এবার শ্রেয়ার। অবাক শ্রেয়া কিছু বুঝতে পারার আগেই শুভ্রর ঠোঁট নেমে আসে শ্রেয়ার ঠোঁটে। সামান্য সময়ের জন্য, কিন্তু অন্তহীন অনুভূতির ছোঁয়া যেন সেটা শুভ্রর জন্য। ঘোর কেটেছিল শুভ্রর শ্রেয়ার একটা জোর ঝাঁকুনিতে, এবং সপাটে একটা চড় নেমে এসেছিল শুভ্রর গালে। কথা বলতে গিয়ে ভেঙে পড়েছিল শ্রেয়া। খসখসে গলায় তবু গর্জে উঠে সে বলেছিল, লজ্জা করলো না তোর? এত বিশ্বাস করতাম তোকে। ছি। শুভ্রর মরিয়া উত্তর, আমি তোকে ভালোবাসি শ্রেয়াদি, তুই জানিস না কতটা ভালোবাসি। আর এটা অন্যায় নয়। আমি অবিশ্বাসের কি করেছি বল? শ্রেয়া শুভ্রর চোখের দিকে তাকিয়ে বলে, চলে যা তুই, ঘেন্না করছে আমার তোকে আর নিজেকেও। বলেই শ্রেয়ার শরীর অবশ হয়ে যায়। সিঁড়ির মধ্যে পা দুটো ভাঁজ করে মুখ গুজে বসে পড়েছিল। শুভ্র পাশ কাঠি নেমে গিয়েছিল। শেষ ধাপে নেমে মুখ তুলে একবার তাকিয়ে বলেছিল, আমায় ঘেন্না করতে ইচ্ছে হলে করিস, কিন্তু তুই নিজেকে ঘেন্না করিস না শ্রেয়া, সহ্য হবে না আমার। তারপর আর কোনো দিন শ্রেয়া আর শুভ্র মুখোমুখি হয়নি। এতদিন যোগাযোগ বিচ্ছিন্ন। হঠাৎ দেখা আবার সেই শ্রেয়ার সাথে। মনে হলো বেশ চলছিল। আচমকা একটা ধাক্কা স্মৃতি সারণীর পর্বতে, যেখানে শুভ্রর অবস্থান ছিল ধ্যানমগ্ন পাহাড়ি এক গুহায়, একদম একা, নিশ্চল। প্রয়োজন বলতে কিছুই নেই তেমন। যেটুকু দরকার কে বা কারা যেন অলক্ষ্যে থেকে মিটিয়ে দিয়ে চলে যায়। সেই সুদূর ঠান্ডা গুহা থেকে তাকে যেন কেউ টেনে এনে যান্ত্রিক
তোজহীন শহরের উলঙ্গ রাজপথে ঘাড় ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো এখন। শুভ্র এই অসহায়হীনতায় আগেও পড়েছে। স্মৃতির টানা হেঁচড়া আর দাঁত কিড়মির রাক্ষসে যন্ত্রণা কিন্তু তখন সামলাতে কষ্ট হতো না। আর ভেতরে কোনো এক সূক্ষ্ম স্নায়ুতন্ত্রের দৌলতেই হোক বা কোনো অনাল গ্রন্থির সাময়িক নিঃসরণের কারণেই হোক, এই সেতুবন্ধন তার ব্যক্তিত্বের মধ্যে ছিল। কিন্তু কিছুদিন আগেই তা ছিঁড়ে শুকিয়ে গেল। সে পারছে না। এই শুভ্র রাজপথের বিপন্ন শুভ্রকে ডাকতে থাকে, শুভ্র, শুভ্র, এই শুভ্র, শোনো, আমি বড্ড বিপন্ন। ডাক আবার শুনতে পেল শুভ্র। নাছোড়বান্দা ডাক্তার অস্বস্তির কারণে ঘোরটা কেটে গেল শুভ্রর। দেখে অফিসের পিয়ন রতনদা ডাকছে, শুভ্রবাবু, শুভ্রবাবু, আপনাকে জিএম স্যার ডাকছে। এরপর এইরকমই ভাবে বসে রইল শুভ্র নিজের কেবিনের ভিতরে অনেকক্ষণ। টেবিলে প্রজেক্ট রিপোর্টের অবহেলিত কপি, হাতে কলম, নোটবুকে আঁকিবুকি বিস্তর, আর কপালের ভাঁজে শ্রেয়ার সদ্য আস্তরণে ভেজা স্মৃতির ছোঁয়া।